বরিশাল ক্যাডেট কলেজের ৭ম শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। করোনার এই ক্রান্তিকালে তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এই রোগটি একটি সংক্রামক ভাইরাস যা ইতোমধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তবে আসার কথা হলো, আক্রান্তের তুলনায় মৃত্যু হার খুবই কম। এজন্য আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। যেহেতু এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, সেহেতু সচেতনতার মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার কোনো বিকল্প নেই। করোনার প্রাদুর্ভাবে আমাদের চার দেয়ালে সীমাবদ্ধ জীবন একরকম স্থবির হয়ে পড়েছে। কিন্তু এই স্থবিরতা জীবনের ধর্ম নয়। আমাদের খুঁজে বের করতে হবে স্বাভাবিক জীবনযাপনের বিকল্প উপায়। আর তাই বরিশাল ক্যাডেট কলেজ তোমাদের জন্য অনলাইনে বিকল্প পাঠদানের উদ্যোগ নিয়েছে। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। আজকের পাঠ শুরু করার আগে চলো করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখি এবং তারপরে আমাদের আজকের ক্লাস শুরু করব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবেন। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবারে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানবো, তবে তার আগে আমরা একটি ভিডিও দেখবো এবং ভাবতে থাকবো আমাদের আজকের পাঠের বিষয় কি। চলো ভিডিওটি দেখা যাক। আমি দেখতে চাই, সে কি জানো, সোনার বাংলা দেখতে চায়। বাংলাদেশ আজ বিশ্বের বুকে স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাশীল একটি দেশ। আমাদের এই দেশটি হাজার বছর ধরে ছিল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। বাঙালির স্বাধীনতার স্বপ্ন পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছিলেন একজন রাধা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্বর পাকিস্তানিদের বিরুদ্ধে সুদীর্ঘ 23 বছরের আন্দোলন সংগ্রামে বিজয়ের সামনে থেকে
নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। ভাষা আন্দোলন, বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান কিংবা ৭০-এর নির্বাচন, সব ক্ষেত্রে বঙ্গবন্ধু ছিলেন আন্দোলন সংগ্রামের প্রাণ পুরুষ। So you're already the chief of independent Bengal. De facto, not legally, but de facto. What? I am the president of the people of Bengal, legally, morally. I am the man who can command this country. এরপর ১৯৭২ সালে শান্ত পাচ্ছে। নেতা উদাত্ত কণ্ঠে ঘোষণা দিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৫ মার্চ পাকিস্তানি হায়নারা ঝাঁপিয়ে পড়ল রাষ্ট্র বাঙালির উপর। স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু। This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be, and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. গ্রেপ্তার হলেন বঙ্গবন্ধু, নিয়ে যাওয়া হলো পাকিস্তানের কারাগারে। চলল অত্যাচার, জুলুম, নির্যাতন। বঙ্গবন্ধুকে অসীম প্রেরণার উৎসস্থল করে বাঙালি ঝাঁপিয়ে পড়ল মুক্তি সংগ্রামে। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গঠিত হল মুজিব নগর সরকার। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হল জয়। স্বাধীন হল বাংলাদেশ। উদয় প্রতীক্ষায় স্তব্ধ করো, কখন আসবেন নেতা, তার দল, ইতিহাসের সেই মাহমুদ খান। স্বাধীন দেশে বাঙালির স্বাধীনতার মহান স্থপতির রাজস্বিক প্রত্যাবর্তন। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আমার কোথায় বলে যাব, নয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাঝে আমার স্থান। বঙ্গবন্ধু, তোমার বাংলাদেশ তোমার স্বপ্নের পথে এগিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, উপরের ভিডিও চিত্রে আমরা কি কি লক্ষ্য করেছি? আমরা লক্ষ্য করেছি 4টি বিষয়। 1. স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। 2. অবিসংবাদিত নেতা হিসেবে তার উত্থান। 3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। 4. বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতাকামী মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও স্বাধীনতা অর্জন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমরা কোন কবিতাটি পড়ব। আজ আমরা পড়ব তোমাদের বাংলা প্রথম পত্রের শোনো একটি মুজিবরের থেকে কবিতাটি। আর এই কবিতাটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। তাহলে আমাদের আজকের পাঠ কোন কবিতাটি? শোনো একটি মুজিবরের থেকে, আর কবিতাটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। এবারে আমরা শিক্ষণফল সম্পর্কে জেনে নেব, অর্থাৎ আজকের কবিতাটি পাঠ করে আমরা যে বিষয়গুলো শিখব। এই পাঠ শেষে তোমরা গৌরী প্রসন্ন মজুমদারের পরিচয় বলতে পারবে, কবিতায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতার মূল বিষয় জেনে নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে, শোনো একটি মুজিবরের থেকে কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে,
বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে। এবারে আমরা আজকের কবিতার যিনি কবি রয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদার, তার সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। গৌরীপ্রসন্ন মজুমদার আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার। তার জন্ম হয়েছিল 1924 খ্রিস্টাব্দে। তার আদি নিবাস পাবনা জেলায়। তার লেখা বিখ্যাত কিছু গান তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এই গানটি মূলত তিনি রচনা করেছিলেন। এরপরে হচ্ছে ও নদীরে, নিশিরাত বাঁকা চাঁদ, মঙ্গল দ্বীপ জেলে, যদি হিমালয় আউটসের, ও পলাশ ও শিমুল, আকাশ কেন ডাকে ইত্যাদি। 1971 সালে তার যে গানগুলো স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল সেগুলো হলো শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মা গো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, এগুলো। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরীপ্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। আর 1986 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবারে আমরা জেনে নেব পাঠ পরিচিতি সম্পর্কে, অর্থাৎ আজকের কবিতা সম্পর্কে জেনে নেব। মূলত আজকের কবিতাটি হচ্ছে একটি গান। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আলোড়ন সৃষ্টিকারী এই গানটি অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। গানটি সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। অসামান্য জনপ্রিয় হওয়ার পর গৌরীপ্রসন্ন নিজেই গানটিকে দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর সিঙ্গিং শিরোনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন, যা গিয়েছিলেন শিল্পী কবরীনাথ। 1971 সালের 25শে মার্চের কাল রাতে এই দেশে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপরই তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার বজ্রকণ্ঠের আহ্বান ওই মুহূর্তেই সমগ্র বাংলার নিয়ন্ত্রণ নিয়েছিল। মুক্তিযুদ্ধের 9 মাস কারাগারে বন্দী থাকলেও তার স্বাধীনতার ডাক কোটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজেছে চারদিকে। পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে সারা দেশে প্রচার করা হতো তার ভাষণ, বক্তৃতা। মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী সকল মানুষের রক্তে, চেতনায় তা প্রণোদনা জাগাত। এবারে আমরা এই কবিতায় ব্যবহৃত নতুন যে শব্দগুলো রয়েছে সেগুলোর অর্থ জেনে নেব। যেমন প্রথমে ব্যবহার করা হয়েছে একটি মুজিবর। একটি মুজিবর শব্দের অর্থ হচ্ছে যে একজন মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। মূলত এটি বোঝাতে একটি মুজিবর শব্দটি বা শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। 71-এর বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। এটি বোঝাতে মূলত লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। এটি দ্বারা বোঝানো হয়েছে আমাদের এই বর্তমান যে বাংলাদেশ, সেটি কিন্তু এক সময় একটি স্বাধীন জনপদ ছিল। 1757 সালে তা ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়। পরবর্তীতে 1947 সালের দেশ বিভাগে এই দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে বিভক্ত পূর্ব বাংলা পরিচিতি পায় পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তানের 23 বছরের চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে হারাতে বসে সব অধিকার। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি মূলত প্রকাশিত হয়েছে এখানে। এরপরে হচ্ছে নজরুলের বাংলাদেশ। বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা, সঙ্গীত ও প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। এরপরে জীবনানন্দের রূপসী বাংলা। আমরা জানি প্রকৃতির কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলা নামে তিনি একটি কাব্য রচনা করেছেন। নিসর্গের কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির অনিন্দ্য সুন্দর যে রূপ রয়েছে বা সৌন্দর্য রয়েছে, সেটি
চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। জয় বাংলা বলতে এখান থেকে ভাবো পর্যন্ত এটি দ্বারা বোঝানো হয়েছে পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানেই প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানে সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। এবারে আমরা শোনো একটি মুজিবরের থেকে এই গানটি শুনবো। চলো গানটি শোনা যাক। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরণী। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চিরামিত পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শীতে কাকে কোথায় আছে হায় রে এত সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরণী। বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নিকশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে বাতাসে উঠবে আবার নীলমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরণী। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আমরা ভিডিওটি দেখলাম, এবারে কবিতাটি বিশ্লেষণ করব। তবে কবিতাটি বিশ্লেষণ করার আগে কিছু তথ্য আমাদের জেনে নেওয়া উচিত। মূলত শোনো একটি মুজিবরের থেকে এই গানটি 1971 সালের এপ্রিল মাসের 13 অথবা 15 তারিখে আকাশবাণী কলকাতা থেকে রাতে সংবাদ পরিক্রমায় 7ই মার্চের ভাষণের মাঝে মাঝে এই গানটি বাজিয়ে শোনানো হয়েছিল। এই গানটি সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেব। এই গানের যিনি শিল্পী ছিলেন তার ছেলের কাছ থেকে। আমরা জানি যে এই গানটি গেয়েছিলেন অংশুমান রায়। আমরা তার ছেলের মুখ থেকে এই গানটি সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেব। চলো শোনা যাক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন চলছে তখন একটি গান রচনা হয়েছিল, একটা ঐতিহাসিক গান। গানটা লিখেছিলেন গৌরী জেঠু, অর্থাৎ গৌরী প্রসন্ন মজুমদার। গানটাতে সুর দিয়েছিলেন আমার বাবা অংশুমান রায়। এবং সেই সময় গানটা খালি গলায় হারমোনিয়ামে যখন রেকর্ডিংটা করেছিলেন, এটা আমার বাবার গানের খাতা, এটার মধ্যে অনেক কিছু লেখা রয়েছে। এখানেই রয়েছে সেই গান, সেই একাত্তর। গানটার যখন রেকর্ডিং হয়েছিল নিজে
এখানে লেখা রয়েছে। তখন রেকর্ডের সাইড এ তে ছিল হচ্ছে বাংলা ভাষা, আর সাইড রেকর্ডের উল্টো দিকে সাইড বি তে ছিল এইটারই ইংরেজি ভাষা। এটা আমার বাবা এবং বড় বিনা ওনারা দুজনে মিলে এই গানটি ইংরেজি ভাষা কোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আমরা তথ্যগুলো জেনে নিলাম, এবারে আমরা যেতে পারি আমাদের কবিতাটি বিশ্লেষণে। কবিতার শুরুতেই কবি বলেছেন যে শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের ধ্বনি, কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ে শুধু নয়, মুক্তিযুদ্ধের আগেও মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট রচিত হয়েছিল, ওই প্রেক্ষাপটে ধারাবাহিক যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন। বাঙালির যে ভরসার একমাত্র আশ্রয়স্থল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ তিনি তার রাজনৈতিক যে জীবন, এই জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেও বাঙালি জাতির মুক্তির জন্য বরাবরই আন্দোলন সংগ্রাম করেছেন। বিভিন্ন সময় তিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তারপরও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি বাঙালির স্বাধিকার আন্দোলনে বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই কারণে কবি এখানে বলছেন যে শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের ধ্বনি, কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বক্তব্য, তার যে ভাষণ, তার যে কথাগুলো, এগুলো মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একার না। এগুলো ওই সময়ে 7 কোটি বা 7.5 কোটি মানুষের সবার কিন্তু মনের কথা ছিল। সবার মনের কথাকে তিনি নিজের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। তিনি যে ভাষণগুলো সেই সময় দিয়েছিলেন, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সেগুলো বাজিয়ে শোনানো হয়েছিল, এবং সেগুলো কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। তিনি মূলত বাঙালি জাতির পাঁচ ধরতে পেরেছিলেন। তিনি বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার যে কথা, সেগুলো ব্যক্ত করেছিলেন তার মধ্য দিয়ে। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটি কিন্তু এখানে উঠে এসেছে। এই সবুজ শস্য শ্যামল যে বাংলা রয়েছে, এই শস্য শ্যামল বাংলার যে সবুজ প্রকৃতি রয়েছে, এই সবুজ প্রকৃতির মাঝখানে বুক চেরা মেঠো পথ দিয়ে কবি আবার ফিরে যেতে চান হারানো বাংলায়। তিনি বলছেন যে হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। এখানে হারানো বাংলা বলতে আমরা জানি যে ব্রিটিশ শাসনের পূর্বে যে স্বাধীন বাংলা ছিল, সেই বাংলায় কবি আবার ফিরে যেতে চান। অর্থাৎ তিনি আবার বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসেবে দেখতে চান। তিনি বলছেন যে সেই হারানো বাংলাকে আমি কি আবার ফিরে পাবো? শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। কবি বলেছেন যে শিল্প কিংবা কাব্য আসলে এগুলো এই বাংলাদেশের যে সামগ্রিক যে সৌন্দর্য, এটিকে আসলে ধারণ করতে পারেনি। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। সোনার খনি বলতে এখানে তিনি আমাদের বাংলাদেশকে বুঝিয়েছেন। এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে আখ্যায়িত করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই গৌরীপ্রসন্ন মজুমদার, তিনিও কিন্তু বলছেন যে শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। অর্থাৎ এই সোনার খনি, অর্থাৎ এইরকম বাংলাদেশের মতো অপরূপ যে প্রাকৃতিক সৌন্দর্য, এটি আসলে অন্য কোথাও নেই। এরপরে তিনি বলছেন যে বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। অর্থাৎ এই বাংলাদেশ মূলত বিশ্বকবির সোনার বাংলা।
আমরা জানি যে যখন আহ, ধান পাকতে শুরু করে তখন সোনালী বর্ণ ধারণ করে। এরকম বাংলাদেশকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা হিসেবে অভিহিত করেছেন তার একটি গানে, যেটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে অভিহিত করেছেন। এরপরে নজরুলের বাংলাদেশ, মূলত কাজী নজরুল ইসলাম বাংলাদেশ শিরোনামে একটি কবিতা লিখেছিলেন এবং তার অনেকগুলো কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছেন, শোষণ বঞ্চনা থেকে মুক্ত একটা দেশের স্বপ্ন দেখেছেন, সেটি মূলত এখানে প্রতিফলিত হয়েছে। এবং এই কারণেই গৌরীপ্রসন্ন মজুমদার বলেছেন যে নজরুলের বাংলাদেশ। এরপরে জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নেই কো শেষ বাংলাদেশ। কবি জীবনানন্দ দাশ, আমরা জানি যে রূপসী বাংলা নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এই কাব্যের প্রতিটি কবিতায় কবি জীবনানন্দ দাশ বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এই অপরূপ সৌন্দর্যকে তিনি প্রতিটি কবিতায় তুলে ধরেছেন। এই কারণে কবি প্রসন্ন মজুমদার বলছেন যে জীবনানন্দের রূপসী বাংলা। মূলত বাংলাদেশকে ব্যাখ্যা করতে গিয়ে এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। রূপের যে তার নেই কো শেষ, অর্থাৎ এই বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য কিংবা রূপৈশ্বর্য, এটি কিন্তু আসলে অন্য কোথাও নেই বা এটার কোনো শেষ নেই। এটি হচ্ছে অশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার, এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। জয় বাংলা যে স্লোগানটি রয়েছে, এটি কিন্তু ওই সময়ে অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযুদ্ধের পূর্বকালীন এই সময়ে কিন্তু এই জয় বাংলা যে স্লোগানটি রয়েছে, এই স্লোগানটি বাঙালি জাতির ঐক্যের একটি প্রতীক ছিল। জয় বাংলা বললেই সবার মধ্যে স্বাধীনতার যে চেতনা, এটি কিন্তু জাগ্রত হতো এবং সবাই এক হয়ে যেত এই একটি স্লোগানে। এই কারণে গৌরীপ্রসন্ন মজুমদার বলছেন যে জয় বাংলা বলতে মন রে আমার, এখনো কেন ভাবো, অর্থাৎ জয় বাংলা বলতে কোনো ভাবনার প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের জাতীয় চেতনার প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক। আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। এর আগে আমরা আলোচনা করেছি যে হারানো বাংলা বলতে কবি কি বুঝিয়েছেন। মূলত হারানো বাংলা বলতে ব্রিটিশ শাসনের পূর্বে যে স্বাধীন বাংলা ছিল, ওই স্বাধীন বাংলাকে নির্দেশ করা হয়েছে। তিনি ওই স্বাধীন বাংলাকে আবার ফিরে পেতে চেয়েছেন, অর্থাৎ এই পূর্ব পাকিস্তান যে ছিল ওই সময়ে, এই পূর্ব পাকিস্তান এটি মূলত যেন একটি স্বাধীন দেশে রূপান্তরিত হয়, সেই স্বপ্ন তিনি দেখেছেন। তিনি স্বপ্ন দেখেছেন যে অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। তিনি মনে করেন যে ওই সময়ে পরাধীনতার যে অন্ধকার ছিল, আমরা আসলে জানি যে 1947 সালে যখন ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে ভারতবর্ষ মুক্ত হয়, তখন ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠিত হয়েছিল। এই পাকিস্তান রাষ্ট্রের দুটি অংশ ছিল, একটি হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তান যেটি বর্তমানে বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমান পাকিস্তান। তো আমরা যখন 1947 সালে স্বাধীন হলাম, তখন আমরা ভাবলাম যে আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসলে প্রকৃত অর্থে স্বাধীনতা সেটি আমাদের জন্য ছিল না। ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত হলেও পশ্চিম পাকিস্তানিরা কিন্তু আমাদের শোষণ, নির্যাতন এবং বঞ্চনা করেছে আমাদেরকে। কবি সেই যে পরাধীনতার যে অন্ধকার রয়েছে, সেই অন্ধকার ভেদ করে যেন বাংলাদেশ আবার স্বাধীন হয়, এই স্বপ্ন তিনি দেখেছেন। এই কারণে তিনি বলছেন যে অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। দিনমণি মানে হচ্ছে সূর্য। এখানে শাব্দিক অর্থ ধরলে সূর্য, কিন্তু যদি আমরা এটির ভাবার্থ নিই তাহলে এই দিনমণি হচ্ছে আমাদের স্বাধীনতা। তিনি মনে করেছেন যে এই পরাধীনতার যে অন্ধকার রয়েছে, এই অন্ধকার ভেদ করে পূব আকাশে আবার স্বাধীনতার সূর্য উঠবে, অর্থাৎ বাংলাদেশ আবার স্বাধীন হবে। এই মত তিনি ব্যক্ত করেছেন এখানে, বা এই স্বপ্ন তিনি দেখেছেন। আমাদের কবিতাটি আলোচনা শেষ করলাম, এবারে আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব এই কবিতা থেকে। নমুনা প্রশ্নগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চিন্তা করো উত্তর কোনটি হবে সঠিক উত্তর। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, একজন মুজিবরের কণ্ঠধ্বনি কত কণ্ঠে প্রতিধ্বনিত হয়?
শত, হাজার, লক্ষ, কোটি। ইংরেজি ভাষায় অনুদিত দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর সিঙ্গিং গানটি গেয়েছিলেন গৌরীনাথ এবং সুমন রায়, বাসুদ্দিন, গৌরী প্রসন্ন মজুমদার। এবারে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তোমার তর্জনী তোলে মুক্তির সিম্ফনি, মুক্তির স্লোগানে হয় মুখরিত দেশ, বাঙালি জাতির পথের দিশারি তুমি বাংলাদেশ। উদ্দীপকে তোমার তর্জনী শোনো একটি মুজিবরের থেকে কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। উপর্যুক্ত সাদৃশ্যের কারণ, তিনি বাঙালি জাতির পিতা, স্বাধীনতার স্বপ্ন দিশারি, বাঙালির অবিসংবাদিত নেতা। কোনটি সঠিক সেটি তোমরা ভাবতে থাকো। এরপরে শেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সবুজের বুকচেরা পথটি কেমন? গ্রাম্য, পাকা, ভাঙা নাকি মেঠো? প্রিয় শিক্ষার্থীরা, এবারে চলো আমরা এই পাঠ থেকে একটি সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নিই। সৃজনশীল প্রশ্নের জন্য প্রথমে একটি উদ্দীপক দেয়া রয়েছে এখানে। উদ্দীপকটি হচ্ছে এরকম: একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই উদ্দীপক দিয়ে এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম যে দুটি প্রশ্ন রয়েছে ক এবং খ, এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের প্রয়োজন হবে না। উদ্দীপক ছাড়াও কিন্তু আমরা এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারবো। তবে গ এবং ঘ এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই উদ্দীপকের সাহায্য নিতে হবে। তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নিই। ক নম্বর প্রশ্নে রয়েছে, কোন কবির চোখে বাংলাদেশ রূপসী বাংলা? খ, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। ক, উদ্দীপকে শোনো একটি মুজিবরের থেকে কবিতার কোন দিকটি প্রতিফলিত, আলোচনা করো। এরপরে ঘ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, উদ্দীপকটি শোনো একটি মুজিবরের থেকে কবিতার সামগ্রিক ভাব ধারণ করে কি, এই বিষয়ে তোমার মতামত দাও। এরপরে হচ্ছে বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে উপরে যে নমুনা প্রশ্নগুলো দেখেছো, বহু নির্বাচনী প্রশ্নগুলো, সেগুলোর উত্তর তোমরা মন্তব্যের ঘরে লিখে দিবে। এটি হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। আমরা আলোচনা শেষ করব, তবে আজকের পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা জানিয়ে দিতে পারো নিচে মন্তব্যের ঘরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। নিরন্তর শুভকামনা।